আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাওয়ালা ছেলে গল্পের 11 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এভাবে আরিশা আর আমার খুনছুটিতে 10 মাস হয়ে গেল। আরিশা আর খুব একটা বেশি চলাফেরা করতে পারে না। একদিন আমি ভার্সিটিতে আছি, কিন্তু মনটা বারবার ছটফট করছে বাসায় যাওয়ার জন্য। আরিশার 10 মাস চলছে, যে কোনো সময় সুখবর আসতে পারে। আরিশা জেদ করে আমাকে পাঠিয়েছে, কারণ আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। এইদিকে বাসায় আরিশা বিছানায় শুয়ে আছে। হঠাৎ ওর প্রচন্ড পানি পিপাসা পায়। ও আন্টিকে ডাকতে চাচ্ছে, কিন্তু কিচেন থেকে শব্দ আসছে বলে আন্টি ওর ডাক শুনতে পাননি। আরিশা ভাবলো এইটুকুই তো পথ, আমি নিজেই গিয়ে পানি খেয়ে আসি। কষ্ট করে শরীরটা টেনে নিয়ে আরিশা রুম থেকে বের হলো। সিঁড়ির কাছে আসতেই ওর মাথাটা কেমন যেন একটু ঘুরে উঠলো। কোনো মতে রেলিং ধরে কয়েক ধাপ নামলো, কিন্তু 4-5টা ধাপ বাকি থাকতেই হঠাৎ ওর পা স্লিপ করে গেল। আরিশা মা বলে এক বিকট চিৎকার দিয়ে আরিশা গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। কিচেন থেকে আন্টি সেই চিৎকার শুনে সব ফেলে দৌড়ে আসলেন। ড্রয়িং রুমের মেঝেতে আরিশার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আন্টি নিজেও আর্তনাদ করে উঠলেন। আন্টি বলল, আরিশা মা আমার, এ কি করলি তুই? ওরে কে কোথাও আসিস, আমার মাকে বাঁচা। আন্টি পাগলের মতো আরিশাকে জড়িয়ে ধরলেন। আরিশা তখন যন্ত্রণায় ছটফট করছে আর গোংরাচ্ছে। আন্টি হাত কাঁপতে কাঁপতে আঙ্কেলকে ফোন দিলেন। ফোন রিসিভ করতেই আঙ্কেল বলল, হ্যালো। আন্টি বলল, ওগো তাড়াতাড়ি আসো, আরিশা সিঁড়ি থেকে পড়ে গেছে, ওর অবস্থা খুব খারাপ, প্রচুর রক্ত যাচ্ছে, তুমি জলদি আসো। আঙ্কেল কথা না বাড়িয়ে দ্রুত বাসার দিকে রওনা দিলেন। এরপর আঙ্কেল আমাকে ফোন করলেন, ওনার কণ্ঠস্বর কাঁপছে। আঙ্কেল বলল, রাকিব কই তুমি? আমি বললাম, ভার্সিটিতে বাবা। আঙ্কেল বলল, এখনই বাসায় চলে আসো, এক মুহূর্ত দেরি করো না। আমি বললাম, বাবা কি হয়েছে, আরিশা ঠিক আছে তো? আঙ্কেল বলল, তুমি দ্রুত বাসায় আসো। আঙ্কেলের গলার স্বর শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ব্যাগটা কোনো মতে কাজে ঝুলিয়ে পাগলের মতো বাইক চালিয়ে বাসায় আসলাম। বাসার গেট দিয়ে ঢুকতেই দেখি লিভিং রুমে আরিশা মেঝেতে পড়ে আছে। আন্টি ওকে ধরে চিৎকার করে কাঁদছেন, আর ফুলোর রক্তে ভিজে গেছে। আমার হাতের ব্যাগটা অজান্তেই হাত থেকে পড়ে গেল। আমি আরিশা বলে একটা চিৎকার দিলাম। আমি দৌড়ে গিয়ে ওর কাছে বসলাম। আরিশার মুখটা সাদা হয়ে গেছে। ও আধবোজা চোখে আমার দিকে তাকানোর চেষ্টা করছে। ওর হাতটা ধরতেই আমার মনে হলো কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি বললাম, আরিশা কথা বলো, আমি এসে গেছি, তোমার কিছু হতে দেব না আমি। বাবা অ্যাম্বুলেন্স আসছে না কেন? এরই মধ্যে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। আমরা সবাই মিলে আরিশাকে কোলে করে অ্যাম্বুলেন্সে তুললাম। হাসপাতালে যাওয়ার পুরোটা পথ আরিশা শুধু আমার হাতটা শক্ত করে ধরেছিল। যন্ত্রণায় ওর আঙ্গুলগুলো আমার হাতে বসে যাচ্ছিল, কিন্তু আমার নিজের ব্যথার চেয়ে ওর কষ্টটা আমার কাছে 1000 গুণ বেশি দগ্ধ করছিল। আমি শুধু বিড়বিড় করে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার আরিশাকে কেড়ে নিও না, আমাদের অনাগত সন্তানকে তুমি রক্ষা করো। হাসপাতালে পৌঁছানোর পর স্ট্রেচারে করে আরিশাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। ও শেষবারের মতো আমার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, রাকিব আমার সন্তান। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওটির দরজার সামনে ধপ করে বসে পড়ে অজরে কাঁদতে শুরু করলাম। আঙ্কেল আর আন্টিও পাশে পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। অপারেশন থিয়েটারের বাইরে সময় যেন থমকে দাঁড়িয়েছে। করিডোরের সাদা দেয়ালগুলো আজ আমাদের উপরে এক অসহ্য নিস্তব্ধতা চাপিয়ে দিচ্ছে। আন্টি ওটির দরজার সামনে মেঝেতেই বসে পড়লেন। উনার পাগলের মতো কান্না এখন বিলাপের মতো শোনাচ্ছে। যে মানুষটা সবসময় নিজের মেয়েকে আগলে রাখতেন, আজ তিনি বড্ড অসহায়। আঙ্কেল দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। উনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। একজন বাবার এই নিঃশব্দ কান্না যে কত ভয়াবহ তা উনার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। আমি একবার ওটির লালবাতির দিকে তাকাচ্ছি, আর একবার নিজের রক্তমাখা হাতের দিকে। এই হাত দিয়ে কিছুক্ষণ আগেই আমি আরিশাকে ঝাপটে ধরেছিলাম। আমার সারা শরীর কাঁপছে, মনে হচ্ছে এই বুঝি আমি জ্ঞান হারিয়ে পড়ে যাব। হঠাৎ ওটির দরজা খুলে গেল। ডাক্তার মাস্ক মুখে ধীর পায়ে বেরিয়ে এলেন। আমরা সবাই পাগলের মতো দৌড়ে গিয়ে ওনাকে ঘিরে ধরলাম। আঙ্কেল বললেন, ডাক্তার সাহেব আমার মা কেমন আছে? ডাক্তার সাহেবের মুখটা গম্ভীর। তিনি কিছুক্ষণ চুপ থেকে আমাদের দিকে তাকালেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে যে কথাটা বললেন তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ডাক্তার বলল, দেখুন পেশেন্টের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল।
ক্রিটিক্যাল, অনেক রক্তক্ষরণ হয়েছে এবং উপর থেকে পড়ার কারণে ইন্টারনাল ইনজুরি মারাত্মক। এই মুহূর্তে আমাদের সামনে খুব কঠিন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে। আমি বললাম, কি বলছেন ডাক্তার? কিছুই বুঝতেছি না। ডাক্তার বলল, আমরা চেষ্টা করছি, কিন্তু সত্যটা হলো এই অবস্থায় যে কোনো একজনকে বাঁচানো সম্ভব, হয় মা নয়তো সন্তান। যদি আমরা দুজনকে একসাথে বাঁচাতে যাই তবে ঝুঁকি অনেক বেড়ে যাবে, এমনকি মা এবং সন্তান দুজনেরই মৃত্যু হতে পারে। কথাটা শোনা মাত্রই আমার মনে হলো মাথায় আকাশ ভেঙে পড়লো, কানের ভেতর ঝিঝি শব্দ শুরু হলো, চারপাশ সবকিছু ঝাপসা হয়ে আসছে। আমার অস্তিত্বের যেই অংশটি আরিশার ভিতর বড় হচ্ছিল তাকে হারাবো, নাকি আমার প্রাণের চেয়েও প্রিয় আরিশাকে? ডাক্তার আমাদের স্তব্ধতা দেখে আবার তাগাদ দিলেন, আমাদের হাতে একদম সময় নেই, আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন কাকে বাঁচাবো। দেরি হলে আমরা কাউকেই রক্ষা করতে পারবো না, কুইক ডিসিশন নিন। আন্টি কান্নায় ভেঙে পড়লেন। আন্টি বললেন, আমি আমার মেয়েকে চাই ডাক্তার, আমার আরিশাকে আমার কোলে ফিরিয়ে দিন। আঙ্কেল বলল, আমিও আমার মেয়েকে ফেরত চাই ডাক্তার, আমার মেয়েকে বাঁচিয়ে তুলুন প্লিজ। কিন্তু আমি কিছুই বলতে পারছি না। একদিকে আমার প্রথম অনাগত সন্তানের প্রতি টান, আর অন্যদিকে যার সাথে সারা জীবন কাটানোর শপথ নিয়েছি সে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এক বুক হাহাকার আর আর্তনাদ দলাপাকি আসছে। পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি আজ আমি। কাকে বেছে নেব আমি? শ্বাস নিতে পারছি না। আঙ্কেল আর আন্টির আর্তনাদ আমার কানে বাজছে। আমরা আমাদের মেয়েকে চাই। আমার পাশেই দাঁড়িয়ে আছে আঙ্কেল আন্টি, যারা তাদের একমাত্র সন্তানকে হারানোর ভয়ে কুঁকড়ে গেছেন। আমি আঙ্কেলের দিকে তাকালাম, যেই মানুষটা আমাকে নিজের ছেলের মতো আগলে রেখেছেন। আস্থার চোখে সন্তানের শোকের করুণ ছায়া। আমি যদি এখন জেদ করি আর যদি আরিশার কিছু হয়ে যায়, তবে এই মানুষগুলো সারা জীবনের জন্য জীবন্ত লাশে পরিণত হবেন। একজন বাবার কাছে সন্তানের মৃত্যু যে কত বড় ভারসাম্য বোঝা, তা আমি আঙ্কেলের কপালে জমে থাকা দুশ্চিন্তার ভাঁজ দেখে বুঝতে পারছি। নিজের স্বার্থের জন্য আমি তাদের বুক খালি করতে পারি না। চোখের পানিটা গাল বেয়ে টপ টপ করে মেঝেতে পড়ছে। তাই আমি তাদের কথা চিন্তা করে ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে ভাঙা গলায় বললাম, ডাক্তার সাহেব, আমার আরিশাকে বাঁচান, আমি ওকে ছাড়া বাঁচবো না। কথাটা বলেই আমি দেয়ালে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। ডাক্তার সাহেব আর সময় নষ্ট না করে দ্রুত ওটির ভিতরে চলে গেলেন। আমার কলিজাটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছে। মনে মনে বলতে লাগলাম, হে আল্লাহ, এটা আমার সাথে কি হচ্ছে? যে অনাগত প্রাণটার আসার অপেক্ষায় আমি দিনরাত গুনতাম, যার হার্টবিট শোনার জন্য আরিশার পেটে কান পেতে থাকতাম, তাকে আমি নিজের হাতে বিদায় দিয়ে দিচ্ছি। আমি এতটাই দুর্ভাগা, নিজের সন্তানের মুখটা একবার দেখার সুযোগও আমার কপালে নেই। ভাবতেই বুকের ভেতরটা হু করে উঠলো। মনে হচ্ছে অন্ধকার একটা গর্তের ভিতরে আমি তলিয়ে যাচ্ছি। এই দুনিয়ায় আমার রক্তমাখা অস্তিত্ব নিয়ে যে মানুষটা আসতো, তাকে আমি পৃথিবীর আলো দেখার আগেই অন্ধকারে পাঠিয়ে দিলাম। অন্ধকার করিডোরে বসে আমি নিজের হাতের দিকে তাকালাম। এই হাত দিয়ে কত স্বপ্ন বুনেছিলাম, আর সেই হাত দিয়ে নিজের সন্তানের মৃত্যুর পরোয়ানায় সই করে দিলাম। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে বলি, আমি কেন এত অসহায়? আন্টি আমার মাথায় হাত রাখলেন, ওনার হাত কাঁপছে, কিন্তু আমার কোনো হুঁশ নেই। চারপাশটা বড্ড বেশি অন্ধকার লাগছে। নিজের অস্তিত্বটাই যেন আজ অর্থহীন মনে হচ্ছে। আমি মেঝেতে মাথা নিচু করে বসে আছি, নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে। 1 ঘন্টা পর ওটির দরজাটা শব্দ করে খুলে গেল। আমি মাথা তুলে তাকালাম, দেখলাম একজন নার্স হাতে সাদা কাপড় জড়ানো একটা ছোট্ট পুতুলের মতো কিছু নিয়ে বেরিয়ে আসছেন। নার্স চারিদিকে তাকিয়ে ধীর গলায় বললেন, আপনাদের মধ্যে রাকিবকে? নার্সের মুখে আমার নামটা শুনে আমি বুক ধরফরানি নিয়ে দাঁড়িয়ে পড়লাম। চোখ মুখে টলমলে পায়ে সামনে এগিয়ে গেলাম। গলার স্বর বুঝে আসছে, তবুও কোনো মতে বললাম, আমি রাকিব। নার্স আমার দিকে তাকিয়ে আলতো করে হাসলেন। তারপর পরম মমতায় আমার 2 হাতের ওপর সেই ছোট্ট শরীরটা তুলে দিয়ে বললেন, এই নিন, আপনার মেয়ে হয়েছে। আমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। নার্স আমার কোলে সেই নরম তুলতুলে মাংসের দলাটা রাখলেন। আমার পুরো শরীরে এক অদ্ভুত শান্তির শিহরণ বয়ে গেল। এই অনুভূতি আমি আগে কখনো পাইনি, এমনকি স্বপ্নেও না। এতক্ষণ বুকের ভিতরে যে বিষাদ আর যন্ত্রণার পাথর চেপেছিল, তা যেন এক নিমিষেই উধাও হয়ে গেল। আমি আমার মেয়ের দিকে তাকালাম। কি মায়াবী তার মুখ, চোখ দুটো বন্ধ, ছোট ছোট হাত পা। ওকে কোলে নেওয়া মাত্রই আমার মনে হলো সারা পৃথিবীর সব সুখ আজ আমার এই 2 হাতের তালুর মাঝে বন্দী। আমার চোখ দিয়ে টপ টপ করে পরম আনন্দের পানি গড়িয়ে পড়তে লাগলো। বাচ্চার নরম গায়ের ঘ্রাণে নাকে আসতেই আমার হৃদয় স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল।
এই সেই প্রাণ যাকে আমি কিছুক্ষণ আগে হারানোর কথা ভেবেছিলাম। আল্লাহ আমাকে শূন্য হাতে ফিরিয়ে দেননি। আঙ্কেল আর আন্টিও দৌড়ে আসলেন। আন্টি বাচ্চার মুখটা দেখে কান্নায় ভেঙে পড়লেন। আঙ্কেল বাচ্চার কপালে হাত দিয়ে অস্ফুট স্বরে বললেন, এ তো একদম আমাদের আরিশার মতো হয়েছে, যেন আরিশার জেরক্স কপি। সত্যি তাই, আরিশার সেই নাক, সেই চিবুক সবই যেন এই ছোট্ট মানুষটার মাঝে ফুটে উঠেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আর ভাবছি কিছুক্ষণ আগে ডাক্তার কি বললেন আর এখন কি হলো। হঠাৎ আরিশার কথা মনে হতেই আমার বুকটা আবার কেঁপে উঠলো। আমি নার্সকে আকুল হয়ে জিজ্ঞেস করলাম, সিস্টার আরিশা কোথায়, ও কেমন আছে? ডাক্তার সাহেব তো বলেছিলেন। নার্স কিছু বলার আগে ওটির দরজা খুলে ডাক্তার সাহেব বেরিয়ে আসলেন। উনার মুখ থেকে মাস্কটা সরানো, কপালে ঘামের বিন্দু। আমরা সবাই উনার দিকে পাগলের মতো ছুটে গেলাম। আঙ্কেল ব্যাকুল হয়ে বললেন, ডাক্তার সাহেব কিছুই তো বুঝতে পারছি না, আমার মেয়ে আরিশা কোথায়, ও কেমন আছে এখন? আমিও কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ডাক্তার আপনি না বলেছিলেন একজনকে বাঁচানো সম্ভব, তাহলে এখন আরিশা কোথায়? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, আসলে মিস্টার রাকিব, আমি যখন ওটিতে ঢুকলাম তখন আপনার স্ত্রী আরিশার জ্ঞান ছিল। যখন আমরা তাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন সে আমাকে থামিয়ে দেয়। অত্যন্ত ক্ষীণস্বরে সে আমাকে তার চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানায়। আমি বললাম, কি সিদ্ধান্ত ডাক্তার? ডাক্তার বলল, সে বলেছিল আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, সে হয়তো আমাকে হারানোর ভয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি একজন মা, আমার শরীরের ভিতরে বেড়ে ওঠা এই প্রাণটাকে আমি মরতে দিতে পারি না। ওর অনেক স্বপ্ন এই বাবুটাকে নিয়ে, প্লিজ আমার বাবুটাকে বাঁচান। তারপর সে একটা চিঠি লেখে আমার হাতে দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত সে শুধু আপনার আর বাচ্চার কথাই বলছিল। ডাক্তার সাহেব চিঠিটা আমার হাতে বাড়িয়ে দিলেন। আমার সারা শরীর কাঁপছে। ঝাপসা চোখে আমি চিঠিটা খুললাম। আরিশার হাতের লেখাগুলো জায়গায় জায়গায় ভিজে লেপ্টে গেছে। হয়তো লেখার সময় তার চোখের জল পড়ছিল সেখানে। আরিশার চিঠি, প্রিয় রাকিব, জানি এই চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমি হয়তো অনেকটা দূরে চলে গেছি। রাগ করো না লক্ষ্মীটি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমাকে ছাড়া তোমার পৃথিবী কতটা অন্ধকার। কিন্তু আজ যদি আমি নিজের জীবন বাঁচিয়ে আমাদের বাবুটাকে হারাতাম তবে আমি সারা জীবন এক অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতাম। আমি জানি তুমি আমাদের এই অনাগত সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখেছো। মনে আছে তুমি প্রায় আমার পেটে কান পেতে ওর হার্টবিট শুনতে চাইতে আর বলতে, আরিশা আমাদের বাবুটা যেন একদম তোমার মতো হয়। তোমার সেই স্বপ্ন আমি কিভাবে বৃথা হতে দিই বলো? আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমার কাছে আমার এই অংশটা রেখে যাচ্ছি। আমাদের এই বাচ্চাটার মাঝেই আমি বেঁচে থাকবো চিরকাল। মন খারাপ করো না, যখনই ওর দিকে তাকাবে দেখবে ওর হাসিটা একদম আমার মতো। ও যখন বড় হবে ওকে বলো ওর মা ওকে পৃথিবীর সবকিছুর চেয়েও বেশি ভালোবাসতো। আমার বাবুকে কখনো কষ্ট দিও না রাকিব, ওকে আগলে রেখো যেমনটা তুমি আমাকে আগলে রেখেছিলে। আমি উপর থেকে তোমাদের দুজনকে দেখব। ইতি তোমার আরিশা। চিঠিটা শেষ করতেই আমার চারপাশটা যেন দুলে উঠলো। বুকের ভেতর থেকে এক তীব্র আর্তনাদ বেরিয়ে আসতে চাইলো, কিন্তু গলার কাছে দোলা পাখি আটকে গেল। আমি আমার কোল ঘেঁষে থাকা সেই ছোট্ট শিশুটির দিকে তাকালাম, যে পৃথিবীর আলো দেখার জন্য নিজের জননীকে হারিয়েছে। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, আরিশা কেন এমন করলে তুমি? আমি তো তোমাকে ছাড়া কিছুই বুঝি না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার মেয়েকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে করিডোরের মেঝেতেই বসে পড়লাম। আমার কান্নায় আজ হাসপাতালের দেয়ালগুলোও যেন কেঁপে উঠছে। আঙ্কেল আর আন্টি একে অপরকে জড়িয়ে ধরে পাথর হয়ে গেছেন। তাদের একমাত্র সন্তান আজ এক চরম ত্যাগের দৃষ্টান্ত হয়ে না ফেরার দেশে চলে গেল। আমি আমার মেয়ের কপালে চুমু খেয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। এই নিষ্পাপ মুখটার দিকে তাকালে এখন আরিশার সেই হাসি মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন ঠিকই, কিন্তু তার বিনিময়ে আমার পৃথিবীটাকে চিরতরে শূন্য করে দিয়েছেন। কিছুক্ষণ পর ওটির ওপরে সেই লালবাতিটা নিভে গেল। এক অসহ্য নিস্তব্ধতা চিরে দরজাটা খুলে গেল। স্ট্রেচারে করে সাদা কাপড়ে ঢাকা একটি দেহ ধীরগতিতে বেরিয়ে আসছে। কাপড়টা একদম মাথা পর্যন্ত ঢাকা। আন্টি সেই সাদা কাপড়ে মোড়ানো দেহটি দেখা মাত্রই বুক ফাটানো এক চিৎকার দিলেন। আন্টি বললেন, আরিশা রে, মা আমার, ওরে তোরা আমার কলিজাটারে এভাবে ঢেকে রাখছিস কেন? ও তো অন্ধকার ভয় পাই, ওরে একটু ডাক দে, ও নির্ঘাত জেগে উঠবে। আঙ্কেল টলতে টলতে আরিশার লাশের পাশে গিয়ে দাঁড়ালেন। তার শক্ত হাত দুটো আজ কাঁপছে। তিনি সাদা কাপড়টা আলতো করে সরাতেই আরিশার সেই শান্ত মায়াবী মুখটা বেরিয়ে এলো, ঠিক যেন ঘুমিয়ে আছে। কিন্তু এই ঘুম যে আর কোনোদিন ভাঙবে না। আঙ্কেল আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়ের কপালে হাত রেখে ডুকরে কেঁদে উঠলেন। আমি আমার 10 মিনিটের সন্তানকে বুকে
ঝাপটে ধরে টলমল পায়ে আরিশার লাশের পাশে গিয়ে দাঁড়ালাম। আমার বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি আরিশার নিথর মুখের কাছে গিয়ে বসলাম। আমি বললাম, আরিশা, এই দেখো তোমার সেই জেরক্স কপি। তুমি বলেছিলে না ও যেন তোমার মতো হয়, দেখো ও একদম তোমার মতোই হয়েছে। কিন্তু তুমি তো বললে না ওকে একা আগলে রাখার শক্তি আমি কোথায় পাবো। তুমি তো শুধু আমার স্বপ্নের কথা ভাবলে, আমাদের সন্তানকে নিয়ে আমাদের যে স্বপ্নটা আমরা একসাথে দেখেছিলাম তার কথা একটিবারও কি ভাবলে না আরিশা? কেন এমন করলে তুমি? আমার চোখের পানি টপ টপ করে বাচ্চার গালের ওপর আর আরিশার কপালে গিয়ে পড়ছে। বাচ্চাটা বোধহয় তার মায়ের স্পর্শ বুঝতে পেরেছে, সেও ক্ষীণস্বরে কেঁদে উঠলো। আমি বললাম, দেখলে তো আরিশা, ও এখনই বুঝতে পারছে তার মা তাকে ছেড়ে চলে গেছে। ও বড় হয়ে যখন আমাকে জিজ্ঞেস করবে ওর মা কোথায়, তখন আমি কি জবাব দিব? আমি কি বলবো যে তোমার মা আমাকে একা ফেলে অনেক দূরে চলে গেছে? ওঠো আরিশা, লক্ষ্মীটি আমার, এভাবে আমায় শাস্তি দিও না, শুধু একবার চোখ মেলো। হাসপাতালের করিডোরে তখন বাতাসের চেয়েও ভারী হয়ে উঠেছে আমাদের কান্না। নার্স আর ডাক্তাররাও চোখের পানি মুছছেন। আঙ্কেল আমার কাঁধে হাত রাখলেন, ওনার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। আঙ্কেল বললেন, বাবা রাকিব, আরিশা আমাদের ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু ওর সবটুকু ভালোবাসা এই বাচ্চার মাঝে রেখে গেছে। এখন ওকে আগলে রাখলেই আমাদের আরিশা উপরে অনেক ভালো থাকবে। চলো বাবা, ওকে শেষবারের মতো ঘরে নিয়ে যাই। সব ফর্মালিটি শেষ করে যখন অ্যাম্বুলেন্সে করে আরিশার লাশ নিয়ে বাড়ির গেটে পৌঁছালাম, তখন মনে হলো পুরো বাড়িটা যেন পেটপুরি। যে বাড়িতে 10 মাস ধরে আমরা নতুন অতিথির জন্য খুশিতে মেতেছিলাম, আজ সেখানে আরিশার মৃতদেহটা শুইয়ে দেওয়া হলো। প্রতিবেশীরা সব জড়ো হয়েছে, সবাই আফসোস করছে এমন এক অকাল মৃত্যুর জন্য। কিছুক্ষণ পরে আরিশাকে শেষ গোসল করিয়ে সাদা কাফনে জড়িয়ে দেওয়া হলো। আমার কলিজাটা যেন কেউ জ্যান্ত টেনে ছিঁড়ে দিচ্ছে। আমি শেষবারের মতো ওর মুখটা দেখলাম, কি অপরূপ এক জ্যোতি যেন ওর মুখে খেলা করছে, যেন ও সফল হয়েছে এক মা হিসাবে। জানাজা শেষ যখন ওকে কবরের অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। আমি দূর থেকে তাকিয়ে দেখছি আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বনটাকে মাটির নিচে দিয়ে আসা হচ্ছে। বাঁশের খাঁচা যখন ওর উপরে রাখা হলো, আমার মনে হলো আমার উপর যেন আস্ত একটা পাহাড় ভেঙে পড়লো। বাসায় ফিরে আসলাম, কিন্তু এ কোন বাসায় আসলাম? এই ঘরের প্রতিটা কোনায় আরিশার ঘ্রাণ, ড্রেসিং টেবিলের ওপর ওর চিরুনি, বিছানার পাশে ওর রাখা পানির গ্লাস, আর আলনায় ওর সেই প্রিয় নীল শাড়িটা। সবই আছে, শুধু মানুষটাই নাই। আমি অন্ধকার ঘরে আমার মেয়ের দোলনার পাশে বসে রইলাম। মেয়েটা এখন শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ওর মুখের দিকে তাকালে অবিকল আরিশাকে দেখতে পাই। মনে হচ্ছে আরিশা যেন আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, রাকিব, এই তো আমি তোমার পাশেই আছি। রাতটা যেন আর শেষ হতেই চাইছে না। আরিশা ছাড়া প্রতিটা সেকেন্ড মনে হচ্ছে এক একটা বছর। জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে আমি শুধু বিড়বিড় করে বললাম, ভালো থেকে ওপারে আমার আরিশা, তোমার আমানতকে আমি আমার জীবনের চেয়েও বেশি আগলে রাখবো। 3 বছর পর রুহি বলল, নানু, আব্বু খুব পচা, আজকে আব্বু আসলে খবর আছে। আঙ্কেল রুহিকে কোলে টেনে নিয়ে হাসলেন। আরিশা চলে যাওয়ার পর এই নাতনি এক উনার বেঁচে থাকার একমাত্র সম্বল। তারপর গালে চুমু দিয়ে বললেন, ছি রানু ভাই, এভাবে বলে না, তোমার আব্বু তো অনেক ব্যস্ত মানুষ, তাই একটু দেরি হচ্ছে। রুহি তার ছোট ছোট হাত দিয়ে নানুর পাঞ্জাবি খামচে ধরে তুতলিয়ে বলল, প্রতিদিন দেরি করে আমার ভালো লাগে না, আর আজকে আমার হ্যাপি বার্থডে, তাও আব্বু নেই। আঙ্কেল রুহির কপালে আরেকটা চুমু খেয়ে বলল, ঠিক আছে নানু ভাই, আজকে আব্বু আসুক, আমরা তাকে অনেক অনেক বকা দিব, ঠিক আছে? রুহি মাথা নেড়ে সাই দিল, কিন্তু ওর চোখ দুটো দরজার দিকেই পড়ে রইল। এখন ব্যস্ততা আমার নিত্য সঙ্গী। আরিশার বাবার বিশাল ব্যবসা সামলানোর পাশাপাশি নিজের তিল তিল করে গড়ে তোলা 3টা রেস্টুরেন্ট, সব মিলিয়ে দম ফেলার সময়টুকু পাই না। পড়াশোনা শেষ করে এখন আমি একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, কিন্তু এই ব্যবসা কখনোই আরিশার শূন্যতা পূরণ করতে পারিনি। তবে আমার অন্ধকার জীবনে আলো হয়ে টিকে আছে ছোট্ট একটা পরী রুহি, আমার আর আরিশার ভালোবাসার চিহ্ন। আজকে দিনটা আমার জন্য যেমন আনন্দের, তেমনই বুক ফাটানো কষ্টের। আজ রুহি 3 বছর পূর্ণ হলো, আর আজকে আরিশা আমাদের ছেড়ে চলে যাওয়ার 3 বছর। প্রতি বছর এই দিনে আমি নিজেকে সামলাতে পারি না। সকালে ব্যবসার কাজ সেরে দুপুরে আরিশার কবরের পাশে গিয়ে বসে থাকি। আজকেও তার কোনো ব্যতিক্রম হলো না। কত কথা বললাম ওর সাথে, ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। আর এইদিকে বাসায় রুহি তার নানু ভাইয়ের সাথে ড্রয়িং রুমে বসে গাল ফুলিয়ে আড়ি করে আছে। কিছুক্ষণ পর আমি কলিং বেল বাজিয়ে ভিতরে ঢুকলাম, হাতে রুহির জন্য একটা বড় কেক।
আর ওর প্রিয় সেই বড় বারবি ডল। আমি ঢুকতেই হাসি মুখে ডাক দিলাম, আমার রুহি মামুনি কোথায়? দেখি আমার আম্মুটা কই। রুহি আমাকে দেখে প্রথমে সোফা থেকে নেমে দৌড়ে আসতে চেয়েছিল, কিন্তু পরক্ষণেই থমকে দাঁড়ালো। ঠিক আরিশার মতো ভুরুকুসকে মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ওর এই অভিমান করার ভঙ্গিটা দেখলে আমার কলিজাটা কেঁপে ওঠে। অবিকাল আরিশাও ঠিক এভাবে আমার উপর রাগ করলে মুখ ফিরিয়ে বসে থাকতো। আমি রুমের মাঝখানে ব্যাগ আর গিফট রেখে ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। আমি বললাম, কি হলো, আমার আম্মুটা কি আমার উপর রাগ করেছে? রুহি উত্তর দিল না। আঙ্কেল পাশ থেকে মুচকে এসে বললেন, তোমার মেয়ে তো আজ তোমাকে ছাড়বে না রাকিব, অনেক বিচার দিয়েছে আমার কাছে। আমি রুহির নরম হাতটা ধরতেই ও হাতটা সরিয়ে নিল। রুহি বলল, যাও তুমি পচা আব্বু, তুমি আমার বার্থডেতে সময় মতো আসনি, আমি কথা বলবো না। আমি ওকে কোলে তুলে নিলাম। ও হাত পা ছুটছে নামার জন্য। আমি ওর কপালে গভীর একটা চুমু খেয়ে কানে কানে বললাম, সরি আম্মু, আব্বু তো তোমার আম্মুর সাথে দেখা করতে গিয়েছিল। তোমার আম্মু তোমার জন্য অনেক অনেক আদর পাঠিয়েছে। আম্মুর নাম শুনতেই রুহি শান্ত হয়ে গেল। ওর ডাগর ডগর চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, মামুনিও পচা, মামুনি এবারও আসলো না কেন? তুমি তো বলেছিলে আমি ভালো হয়ে থাকলে এবারের বার্থডেতে আম্মু আসবে। ওর কথা শুনে আমার চোখের কোণে জল চলে আসলো। আমি আঙ্কেলের দিকে একবার তাকালাম, আর উনিও আমার দিকে তাকালো। আমি ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। আঙ্কেল আর আন্টিও দূর থেকে তাকিয়ে চোখ মুছছেন। 3 বছর হয়ে গেল, কিন্তু ক্ষতটা আজও টাটকা। তারপর আমি বললাম, রুহি চলো আমরা এখন কেক কাটবো, দেখো আব্বু তোমার জন্য কি এনেছে। রুহি বলল, না দেখবো না, আগে বলো আম্মু কবে আমার সাথে দেখা করবে, আমি আম্মু চাই। আমি বললাম, তোমার আম্মু এবারও কাজে আটকে গেছে, পরের বার ঠিকই আসবে। আমাকে বলেছে বলেছে আব্বুকে ভালোবাসলে আর লক্ষ্মী হয়ে থাকলে অবশ্যই আসবে। রুহি বলল, সত্যি বলছো তো? আমি বললাম, হ্যাঁ সত্যি বলছি। এখন দেখো আব্বু তোমার জন্য কি আনছে। তারপর আমি রুহিকে গিফট বক্স দিলাম। গিফট বক্সটা দেখেই সব অভিমান ভুলে খুশিতে চিৎকার করে উঠলো। ওর হাসির শব্দে যেন পুরো বাড়িটা প্রাণ ফিরে পেল। আমি জানি আরিশা উপর থেকে আমাদের দেখছে, সে হয়তো হাসছে, নয়তো আমার মতোই কাঁদছে। কেক কাটার পর রুহি আমাকে কেক মাখিয়ে দিল। সবাই আনন্দ করে রাতের খাবার খেতে বসেছি। আমি রুহিকে খাবার খাইয়ে দিচ্ছি। হঠাৎ রুহি বলে উঠলো, আব্বু। আমি বললাম, কি আম্মু? রুহি বলল, আচ্ছা তোমার আম্মু কোথায়, তোমার কাছে আসে না কেন? রুহির কথা শুনেই কলিজাটা কেঁপে উঠলো, পুরোনো স্মৃতিগুলো ভেসে উঠলো। আঙ্কেলও আমার দিকে তাকালেন। তারপর রুহি বলল, কি হলো আব্বু, বলো না তোমার আম্মু কোথায়? আমি বললাম, উনি আমাদের থেকে অনেক দূরে আছে আম্মু। রুহি বলল, সেটা কোথায়? আমি বললাম, গ্রামে। রুহি বলল, আমি যাব। আমি বললাম, না আম্মু, সেখানে যে আমার যাওয়া নিষেধ। রুহি বলল, না আমি যাব, কোনো কথা শুনতে চাই না। রুহি অনেক জেদ করতে লাগলো। ওর কথায় বারবার সেই অপমানটা চোখের সামনে ভেসে আসছে। তাই সহ্য করতে না পেরে আমি রুহিকে অনেক জোরে ধমকি দিলাম, রুহি এত জেদ ভালো না, চুপচাপ খাও। রুহি আমার কথায় চমকে উঠলো, কান্না কান্না ভাব মুখে চলে আসলো। তাই ওর নানি ওকে নিয়ে রুমে চলে গেল। আঙ্কেল বলল, ওকে এভাবে বলা ঠিক হয়নি, ও তো বাচ্চা মানুষ, আর জেদ তো বাচ্চারাই করে, ও ভুল কি বলেছে, এটা তো ওর অধিকার দাদির সাথে দেখা করার। আমি বললাম, বাবা আপনি তো জানেন কেন ওখানে যেতে চাই না, আমার কি আম্মুকে দেখতে ইচ্ছে করে না? কিন্তু তখনই সেই অপবাদের কথা মনে হতেই আঙ্কেল বলল, আমি সব জানি, কিন্তু 4 বছর কেটে গেছে, এখন পরিস্থিতি ভিন্ন হতে পারে, তোমার রুহিকে নিয়ে একবার গ্রামের বাড়িতে যাওয়া উচিত। আমি বললাম, ঠিক আছে বাবা, ভেবে দেখবো বলে আমিও রুমে চলে আসলাম। এসে দেখি রুহিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, কিন্তু রুহি ঘুম আসেনি। আমি পাশে গিয়ে বসতেই ওর নানি চলে গেল। রুহিকে বললাম, সরি আম্মু। রুহি মুখ ঘুরিয়ে আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো আমি আর তুমি তোমার দাদু বাড়িতে যাব, খুশি? রুহি সাথে সাথে আমাকে তার নরম হাত দিয়ে জড়িয়ে ধরলো। তারপর বলল, সত্যি আব্বু, আই লাভ ইউ আব্বু। আমি বললাম, আই লাভ ইউ টু আম্মু বলে আমি ওর গালে একটা চুমু খেলাম। তারপর ওকে আমার বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রুহি আগেই উঠে গেছে। বাইরে গিয়ে দেখি। তো এভরিওয়ান, এই পার্টটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর সবাই নেক্সট পার্টের জন্য বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায়। তো সবাই একটি করে সুন্দর করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।